তো আমরা তোমাকে যেটা বলছি যে বঙ্গোপসাগর সম্পর্কে, বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত একটি প্রায় ত্রিভুজাকৃতি উপসাগর। এই উপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, উত্তর দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ এবং পূর্ব দিকে রয়েছে মায়ানমার ও থাইল্যান্ড। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে বিরাজ করছে ভারতের অধিভুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরের আয়তন 21,72,000 বর্গ কিলোমিটার। একাধিক বড় নদী এই উপসাগরে এসে মিশেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য গঙ্গা ও তার প্রধান দুই শাখা নদী পদ্মা ও হুগলি, ব্রহ্মপুত্র ও তার উপশাখা নদী যমুনা ও মেঘনা, ইরাবতী, গোদাবরী উপমহানদী, কৃষ্ণা, সুবর্ণরেখা, কাবেরী ইত্যাদি নদীসমূহ। বঙ্গোপসাগরের নিকটবর্তী গুরুত্বপূর্ণ বন্দরগুলি হল চেন্নাই, চট্টগ্রাম, কলকাতা, হলদিয়া, মোংলা, পারাদ্বীপ, টুটিকোরিন, বিশাখাপত্তনম ও ইয়াঙ্গুন। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার এই উপসাগরের তীরে বাংলাদেশ রাষ্ট্রে অবস্থিত। এই উপসাগরের তীরে অবস্থিত বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চেন্নাই, পুরী, বিশাখাপট্টনম, সুন্দরবন, দীঘা, ফুকে, চট্টগ্রাম, কক্সবাজার এবং ত্রিঙ্কোমালি। আমরা এখানে যে চিত্রটা দেখছি সেখানে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের একটা মানচিত্র। আমরা ভারতকে দেখতে পাচ্ছি, তার ওপাশে বাংলাদেশ, তার এপাশে মায়ানমার, থাইল্যান্ড, তার এই পাশে আমরা ইন্দোনেশিয়ার বান্দা আছে এটাও দেখতে পাচ্ছি, মালয়েশিয়ার ফুকেট এবং শ্রীলঙ্কা। বঙ্গোপসাগরের অবস্থান হচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে। বঙ্গোপসাগরের অবস্থান হচ্ছে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে। বঙ্গোপসাগরের ধরন হচ্ছে উপসাগর। প্রাথমিক অন্তর্প্রবাহ হচ্ছে ভারত মহাসাগর। অববাহিকার দেশসমূহ হচ্ছে তোমার এখানে কোনটা? অববাহিকার দেশসমূহ হচ্ছে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার এবং শ্রীলঙ্কা, এই পাঁচটি হচ্ছে অববাহিকার দেশসমূহ। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা। সর্বাধিক দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? সর্বাধিক দৈর্ঘ্য হচ্ছে 2090 কিলোমিটার। সর্বাধিক প্রস্থ হচ্ছে 1610 কিলোমিটার। পৃষ্ঠতল অঞ্চল হচ্ছে 21,72,000 কিলোমিটার। আর গড় গভীরতা হচ্ছে তোমার 2600 মিটার। সর্বাধিক গভীরতা হচ্ছে 4,694 মিটার। বঙ্গোপসাগরে জেলে নৌকার একটা দৃশ্য এখানে দেখছি। এরপরে আমরা যেটা বলছি বিস্তারটা একটু দেখো। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন বঙ্গোপসাগরের যে সীমারেখা নির্দিষ্ট করে দিয়েছে সেটি নিম্নরূপ। পূর্ব দিকে, বঙ্গোপসাগরের পূর্ব দিকে মায়ানমারের নেগ্রাইস অন্তরীপ 16°03 অক্ষাংশ উত্তর থেকে একটি রেখা আন্দামানের বৃহদায়তন দ্বীপগুলির উপর দিয়ে এমনভাবে টানা হয়েছে যাতে দ্বীপগুলির মধ্যভাগে সংকীর্ণ জলভাগ রেখার পূর্ব দিকে পড়ে এবং বঙ্গোপসাগর থেকে বিচ্ছিন্ন থাকে। এই রেখাটি লিটল আন্দামান দ্বীপ পর্যন্ত প্রসারিত। তারপর মায়ানমার সাগরের দক্ষিণ পশ্চিম সীমা পর্যন্ত। তো সে থেকে আমরা তোমাকে যেটা বলছিলাম বঙ্গোপসাগরের সীমা এখান থেকে প্রসারিত। এরপরে তোমাকে যেটা বলা হবে সেটা হলো পোয়েলো ব্রু পর্যন্ত একটি রেখা নিকোবর দ্বীপপুঞ্জের পশ্চিম দিকের দ্বীপগুলির ওপর দিয়ে এমনভাবে প্রসারিত যাতে দ্বীপগুলির মধ্যভাগের সংকীর্ণ জলভাগ মায়ানমার সাগরে পড়ে। এই রেখাটি দক্ষিণ লিটল আন্দামান দ্বীপের স্যান্ডি পয়েন্ট পর্যন্ত প্রসারিত। তার মানে এই যে লিটল আন্দামান দ্বীপ, তারপরে এই যে স্যান্ডি পয়েন্ট, এগুলো কিন্তু বঙ্গোপসাগরে। এরপরে আমরা যেটা বলছি অ্যাডামস ব্রিজ, যেটা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। আর একটা আছে তোমার ডোন্ড্রা হেডের, শ্রীলঙ্কার দক্ষিণ বিন্দু থেকে পোয়েলো ব্রুয়ের উত্তর বিন্দু পর্যন্ত। মানে নাম দেখছো। এরপরে দেখো নামকরণটা দেখো। প্রাচীন হিন্দু শাস্ত্রে, মানে তোমাদের শাস্ত্রে
বঙ্গোপসাগরকে বলা হয়েছে মহোদধি। মহোদধি তার মানে বিরাট জলাধার। প্রাচীন মানচিত্র মহোদধি, এটা যদি পরীক্ষায় পড়ে যায় যে বঙ্গোপসাগরের নাম প্রাচীন নাম মহাভারতে কি বলা হয়েছে, দ্রৌপদী। হ্যাঁ, প্রাচীন হিন্দু শাস্ত্রে বঙ্গোপসাগরকে বলা হয়েছে মহোদধি। প্রাচীন মানচিত্রগুলিতে এই উপসাগরটি সাইনাস গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস নামে পরিচিত। এবার প্রশ্ন হলো, প্রাচীন মানচিত্রে বঙ্গোপসাগর কি নামে পরিচিত? সাইনাস গ্যাঞ্জেটিকাস বা গ্যাঞ্জেটিকাস সাইনাস নামে পরিচিত। এই কথা দুটির অর্থ গঙ্গা উপসাগর। গ্যাঞ্জেটিকা সাইনাস বা সাইনাস গ্যাঞ্জেটিকা, এটি প্রাচীন মানচিত্রে বঙ্গোপসাগরকে এভাবেই উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো গঙ্গা উপসাগর। গঙ্গা উপসাগর, বঙ্গ উপসাগর না, গঙ্গা উপসাগর। গঙ্গা উপসাগর। তো নদ নদী তো আছে এখানে, হ্যাঁ, তাজুল ভাইও আছে। বাংলাদেশ ও ভারতের অনেক বৃহৎ নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তার মানে বলছে কি, বাংলাদেশ ও ভারতের অনেক বৃহৎ নদী কোন দিক থেকে? পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তার মধ্যে উত্তর দিক থেকে গঙ্গা, মেঘনা এবং ব্রহ্মপুত্র, দক্ষিণ দিক থেকে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, ইরাবতী এবং কাবেরী নদী উল্লেখযোগ্য। 64 কিলোমিটার ব্যাপী অর্থাৎ 40 মাইল কৌম নদী সবচেয়ে ছোট নদী হিসেবে সরু খাল দিয়ে এবং 2948 কিলোমিটার ব্যাপী বিশ্বের 28তম দীর্ঘ নদী হিসেবে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশ, চীন, নেপাল ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। সুন্দরবন, ম্যানগ্রোভ বনাঞ্চল গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপকে ঘিরে গঠিত হয়েছে। মায়ানমারের সাবেক বার্মা, ইরাওয়াদি, সংস্কৃত ইরাবতী যেটাকে বলে, নদীও এই উপসাগরে মিলিত হয়েছে এবং একসময় গভীর ও ঘন ম্যানগ্রোভ বনাঞ্চলের সৃষ্টি করেছিল। চিন্তা করে দেখো, অনেকগুলো নদী কিন্তু বঙ্গোপসাগরে মিলেছে। আমরা সুন্দরবনের উপরে কিছু কথা বলছি, যেহেতু বঙ্গোপসাগরের কাছাকাছি একটি বন। বাংলাদেশের প্রধান দুটি সমুদ্র বন্দর, একটাকে বলা হচ্ছে চট্টগ্রাম আর একটাকে বলা হচ্ছে মোংলা, এই উপসাগরে অবস্থিত। তাহলে এবার প্রশ্ন হলো, পায়রা সিপোর্ট কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। পায়রা সিপোর্ট এটিও তো বঙ্গোপসাগরে অবস্থিত। পায়রা সমুদ্র বন্দর এটিও কিন্তু বঙ্গোপসাগরের সঙ্গেই জড়িত। ভারতের প্রধান সমুদ্র বন্দরের মধ্যে কাকিনাডা, চেন্নাই, বিশাখাপত্তনম, কলকাতা, তৃণকমলি, পন্ডিচেরি এবং পারাদ্বীপ। মায়ানমারের পূর্ববর্তী রাজধানী এবং সর্ববৃহৎ নগরী ইয়াঙ্গুন বঙ্গোপসাগরের একটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরের একটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দর। এরপরে আমরা বলছিলাম দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ দ্বীপ আছে না? বলা হচ্ছে বঙ্গোপসাগরে অনেকগুলো দ্বীপমালা আছে। তার মানে দ্বীপের বহুবচন হলো দ্বীপমালা। মালা শব্দটি, হ্যাঁ, দ্বীপমালা এখানে ব্যবহার হয়েছে। তার মধ্যে আন্দামান নিকোবর, আন্দামান নিজেই একটি দ্বীপপুঞ্জ, নিকোবর নিজেও একটি দ্বীপপুঞ্জ এবং মারগুই দ্বীপপুঞ্জ অন্যতম। আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা জানি, কিন্তু মারগুই দ্বীপপুঞ্জের কথা আমরা জানি না, যেটা আজকে আমরা জানলাম। পরীক্ষায় যদি পড়ে যায় মারগুই দ্বীপপুঞ্জটি কোন উপসাগরের পাশাপাশি অবস্থিত, তুমি বঙ্গোপসাগর না দাগিয়ে আসবে কি পারস্য উপসাগরের কাছাকাছি। ভুল। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সঙ্গে সঙ্গে মারগুই দ্বীপপুঞ্জ এর অন্যতম। উত্তর পূর্বে মায়ানমার, উত্তর এবং পূর্ব দিকে মায়ানমার, তার মানে উত্তর এবং তোমার এই পূর্ব দিকে মায়ানমার। এরপরে বলা হচ্ছে মায়ানমার উপকূলের চিদুবা দ্বীপপুঞ্জ কয়েকটি কর্দমাক্ত আগ্নেয়গিরির জন্য বিখ্যাত, যা মাঝে মাঝে সক্রিয় হয়। গ্রেট আন্দামান হচ্ছে আন্দামান দ্বীপমালার প্রধান দ্বীপ, গ্রেট আন্দামান। অন্যদিকে রিচির দ্বীপটি ক্ষুদ্রতম দ্বীপপুঞ্জের আওতাধীন। 572টি দ্বীপের মধ্যে 37টিতে অধিবাসী রয়েছে। মাননীয় স্পিকার, আমরা বলতেছি যে এই সেই বঙ্গোপসাগরে 572টি দ্বীপপুঞ্জ রয়েছে, যার মধ্যে 37টিতে মানব বসতি রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপেই বেশিরভাগ লোক বাস করে, যা মোট জনগোষ্ঠীর 6.5%। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই বেশি মানুষ বাস করে। 2004 সালে প্রলয়ঙ্কারী সুনামির ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রকৃতি ব্যাপক পরিমাণে তাণ্ডব লীলা চালিয়েছিল।
হ্যাঁ সাল্লুর মতো আর কি। এবার সমুদ্র সৈকতগুলো দেখো, যেটা বঙ্গোপসাগরে অবস্থিত। কক্সবাজার এটা বাংলাদেশের, কুয়াকাটা সমুদ্র সৈকত এটা বাংলাদেশের, নিঝুম দ্বীপ এটা বাংলাদেশের, ইনানি সৈকত এটা বাংলাদেশের, সোনাদিয়া সৈকত এটা হলো বাংলাদেশের, সেন্ট মার্টিনস দ্বীপ এটা বাংলাদেশের, বকখালি ভারতের, মন্দারমণি ভারতের, দীঘা ভারতের, চাঁদিপুর ভারতের, পুরী ভারতের, বিশাখাপত্তনম ভারতের, মেরিনা সৈকত এটি ভারতের, গাপালি এটা মায়ানমারের, ওরুগ্রাম এটা শ্রীলঙ্কার। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সবই বঙ্গোপসাগরের সঙ্গে জড়িত কোনো না কোনো একটা বিষয়। ওরুগ্রাম হচ্ছে শ্রীলঙ্কার, এগুলো তো সবই হচ্ছে তোমার কি সমুদ্র সৈকত। আবার দেখো, কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশ থেকে, কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশ থেকে, নিঝুম দ্বীপ সমুদ্র সৈকত বাংলাদেশ থেকে, ইউনানি সমুদ্র সৈকত এটা বাংলাদেশ থেকে, সোনাদিয়া সমুদ্র সৈকত এটা বাংলাদেশ থেকে, সেন্ট মার্টিন দ্বীপ এটা সমুদ্র সৈকত বাংলাদেশ থেকে, বকখালি সমুদ্র সৈকত প্রতিনিধিত্ব করছে ভারত থেকে, মন্দারমণি এই দ্বীপ এটি একটি সমুদ্র সৈকত যেটা প্রতিনিধিত্ব করছে ভারত থেকে, দীঘা, চাঁদিপুর, পুরী, বিশাখাপত্তনম এবং মেরিনা সৈকত এগুলো প্রতিনিধিত্ব করছে ভারতের পক্ষ থেকে। অন্যদিকে গাপালি এটা মায়ানমার থেকে প্রতিনিধিত্ব করছে, তার মানে গাপালি সমুদ্র সৈকত এটি কোথায়? মায়ানমার। ওরুগ্রাম সমুদ্র সৈকত এটি মায়ানমার, এটি শ্রীলঙ্কায়। এরপরে আমরা বলছি সমুদ্র বিজ্ঞান সম্পর্কীয় সেই বঙ্গোপসাগরের সঙ্গে জড়িত কিছু তথ্য যেটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলছি ভারত মহাসাগরের অন্তর্গত বঙ্গোপসাগর একটি লবণাক্ত জলের সমুদ্র। পৃথিবীর লিথোস্ফিয়ারকে টেকটনিক প্লেট বলা হয়। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোন স্তরকে টেকটনিক প্লেট বলা হয়? পৃথিবীর লিথোস্ফিয়ারকে টেকটনিক প্লেট বলা হয়। বঙ্গোপসাগরের নিচে যা দুর্দান্ত ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের অংশ এবং আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই প্লেটটি সুন্দর ট্রেঞ্চে ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম খাতের নাম হচ্ছে সেই সুন্দর ট্রেঞ্চ। ভারত মহাসাগরের এটি গুরুত্বপূর্ণ। এই প্লেটটি সুন্দর ট্রেঞ্চে বার্মা ম্যাক্রোপ্লেটের সাথে দেখা করে। নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান দ্বীপপুঞ্জ বার্মা ম্যাক্রোপ্লেটের অংশ, আর ইন্ডিয়া প্লেট সুন্দর ট্রেঞ্চ বা জাভা ট্রেঞ্চে বার্মা প্লেটের নিচে পরিচালনা করে। এখানে একে অপরের উপর দুটি প্লেটের চাপ এবং তাপমাত্রা বৃদ্ধি করে, যার ফলে মায়ানমারে আগ্নেয়গিরির মতো আগ্নেয়গিরির সৃষ্টি হয় এবং সুন্দর আর্ক নামে একটি আগ্নেয়গিরির চাপ তৈরি হয়। সুমাত্রা, আন্দামান ভূমিকম্প এবং এশিয়ান সুনামি এই অঞ্চলে চাপের ফলে একটি সাবমেরিন ভূমিকম্পের ফলে ধ্বংসাত্মক সুনামি সৃষ্টি হয়েছিল। ওই যে 2004 সালে যেটা আমরা বললাম যে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক একটা সুনামি দেখা দিয়েছিল, অনেক মানুষ মারা গেছে। সামুদ্রিক ভূতত্ত্ব সম্পর্কে একটু জানা রাখা ভালো। শিলং যেটা শ্রীলঙ্কার সঙ্গে জড়িত, বলছে শিলং দ্বীপ এবং করোম্যান্ডেল উপকূল থেকে উপসাগরের মাথার দিকে প্রসারিত 50 মিটার জোন এবং দক্ষিণ দিকে আন্দামান ও নিকোবর দ্বীপকে আলিঙ্গন করা একটি দ্বীপ স্ট্রিপ দিয়ে সমুদ্রের নিচে 100 ফুট লাইন দ্বারা আবরুদ্ধ প্রায় 50 মিটার। এর বাইরে 500 মিটার ব্যাপী সীমা রয়েছে। গঙ্গার মুখের বিপরীতে যদিও এই গভীরতার মধ্যে অন্তরগুলি বদ্বীপ প্রভাব দ্বারা খুবই বেশি প্রসারিত হয়। সোয়াচ অব নো গ্রাউন্ড এটা বঙ্গোপসাগরে অবস্থিত। এটা বঙ্গোপসাগরের গভীরতম খাতের নাম হচ্ছে সয় হলো তোমার কি সোয়াচ অফ নো গ্রাউন্ড, বয় হলো বঙ্গোপসাগর। অথবা বলতে পারো সাল্লু এসে বসো, তাহলে বসো মানে কি বয় বঙ্গোপসাগর, আর সয় হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের গভীরতম খাতের নাম হচ্ছে তোমার সোয়াচ অফ নো গ্রাউন্ড। ভারত মহাসাগরের গভীরতম খাতের নাম কিন্তু একটু আগে বলেছি, সুন্দর ট্রেঞ্চ, এটা মনে রাখা লাগবে। সেটাই সোয়াচ অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের 14 কিলোমিটার পর্যন্ত গভীর সমুদ্র উপত্যকা, 14 কিলোমিটার পর্যন্ত গভীর। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় 1350 মিটার। সাবমেরিন উপত্যকাটি কেবল ফ্যান বা বঙ্গোপাখার অংশ। বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা, এই প্রশ্নটাই চলে আসছে 41তম বিসিএসে, যে বঙ্গ ফ্যান কোথায় দেখা যায়। এই যে প্রশ্নটা দেখো, সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান, এই প্রশ্নটা আসছে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় দেখা যায়? বেঙ্গল ফ্যান ভূমিরূপটি বঙ্গোপসাগরে দেখা যায়। কি মনে করো? এই প্রশ্নটাই আসছে, আমরা পারি নাই, কীভাবে পারবো?
এই যে ভূমিরূপ মাটি মাটি এখানে বলছে চরমর্নি মাটি, হ্যাঁ। সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান এর আরেক নাম হলো বঙ্গোপাখার। বেঙ্গল ফ্যান বা বঙ্গোপাখার অংশ বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা। এখানে পাখা বলতে বোঝানো হচ্ছে পলল পাখা, পলল বলতে বোঝানো হয়েছে পলি মাটি যাহা জলের উপরে আস্তরণ থেকে জমা হয়ে হয়ে পড়ে, বুঝছো? এরপরে আমরা আর একটু দেখি, হ্যাঁ, সামুদ্রিক জীববিজ্ঞান। আরে ভাই এটা শুনেন, জ্ঞান দিবে। সামুদ্রিক জীববিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণী জন্তু। সমুদ্রের মধ্যে কে আছে? বঙ্গোপসাগর জৈব বৈচিত্র্যে পূর্ণ, প্রবাল শৈবাল, মোহনা, মাছের জাল এবং নার্সারি অঞ্চল এবং ম্যানগ্রোভের মধ্যে বিভক্ত। বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম সামুদ্রিক বাস্তু সংস্থানগুলির মধ্যে একটি। বিশ্বের যতগুলো বৃহত্তম বাস্তু সংস্থান আছে তার মধ্যে বঙ্গোপসাগর অন্যতম। কেরিলিয়া জর্দৌনি হল বঙ্গোপসাগরের একটি সাগর সাপ। কাম খাইছে এবার। কেরিলিয়া জর্দৌনি হল বঙ্গোপসাগরের একটি সাগর সাপ। গ্লোরি অফ বেঙ্গল শঙ্কু এমন একটি সমুদ্র শৈল যা বঙ্গোপসাগরের সৈকত বরাবর ছবি তোলা যায়। একটি বিপন্ন প্রজাতি জলপাই রাউডলি সমুদ্রের কচ্ছপ বাঁচতে পারে কারণ তাদের ওড়িশার গহিরমাথা সমুদ্র সৈকত, গহিরমাথার সামুদ্রিক বন্যজীবন অভয়ারণ্য বাসা বাঁধতে পারে। মার্লিন, ব্যারাকুডা, স্কিপ জ্যাক টুনা, যেটাকে তোমার ইয়েলোফিন টুনা, ইন্দো প্যাসিফিক হ্যাম্প প্যাকড ডলফিন এবং তো সেইখান থেকে আমরা বলছি ইয়েলোফিন টুনা, ইন্দো প্যাসিফিক হ্যাম্প প্যাকড ডলফিন এবং ব্রাইডেড তিমি সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে কয়েকটি। বঙ্গোপসাগর হগফিশ এক প্রকার র্যাবস বা টর্বিড লেগুন রিফ বা অগভীর উপকূলীয় শৈলীতে বাস করে। ডলফিনগুলির স্কুলগুলি দেখা যায়, সেগুলি বোতল নাক ডলফিন, বোতল টাইপের নাকগুলো। প্যাট্রোপিক্যাল স্পটেড ডলফিন বা স্পিনার ডলফিন, টুনা এবং ডলফিন সাধারণত একই পানিতে বাস করে। অগভীর ও উষ্ণতর উপকূলীয় জলে ইরাবতী ডলফিন পাওয়া যায়। তাহলে মানে ইরাবতী মানে যে তোমার মায়ানমারের ঘটনাটা চলে আসবে। ইরাবতী মানে মায়ানমার ইরাবতী নদী তীরে অবস্থিত। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ অনেক প্রাণীকে অভয়ারণ্য সরবরাহ করে, যার মধ্যে কয়েকটি লবণাক্ত জলের কুমির, দৈত্য চামড়াযুক্ত কচ্ছপ, সমুদ্রের কচ্ছপ এবং মালায়ান বাক্স টার্টল অন্তর্ভুক্ত করেছে। টার্টল জাতীয় কুমির যত আছে সবই বঙ্গোপসাগরের সঙ্গে জড়িত। টার্টল, অলিভ টার্টল, রিডলে টার্টল, ফাটল, মাটল যাই আছে না, টলমল থাকলে এটা বঙ্গোপসাগর চলে গেল। আরেকটি, ওইটা সেন্ট মার্টিনে পাওয়া যায়। আরেকটি বিপন্ন প্রজাতির রাজকীয় বেঙ্গল টাইগার সুন্দরবনে একটি বিশাল ইস্টুয়ারিন ডেল্টাকে সমর্থন করে, যা গঙ্গা নদী ডেল্টায় একটি ম্যানগ্রোভ অঞ্চল ধারণ করে। টাইগার বাইগার তো এখানে আছে। সর্বশেষ 114টা বাঘ আছে বাংলার বুকে, সুন্দরবনে, বাংলা অংশে 114 পিস। রাসায়নিক সমুদ্রের সঙ্গে রাসায়নিক বিদ্যা কি বলছে? বঙ্গোপসাগরের সীমানা উপকূলীয় অঞ্চলগুলি খনিজ সমৃদ্ধ, আমরা সকলেই এটা মানি এবং জানি। শ্রীলঙ্কা সেরেনদ্বীপ বা রত্না দ্বীপ, যার অর্থ জেম দ্বীপ। অ্যামেথিস্ট, বেরিল, রুবি, নীলা, পোখরাজ এবং গার্নেট হলো শ্রীলঙ্কার কিছু রত্ন। এখন বঙ্গোপসাগরের সঙ্গে জড়িত শ্রীলঙ্কার কিছু রত্নের মধ্যে দুম করে একটা ফেলে দেয়, তখন তোমাকে বলতে হবে এগুলোর মধ্যে আছে অ্যামেথিস্ট, বেরিল, রুবি, নীলা, পোখরাজ এবং গার্নেট হলো শ্রীলঙ্কার কিছু রত্ন। গার্নেট এবং অন্যান্য মূল্যবান রত্নগুলি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো গার্নেট। এই গার্নেট আমরা পেয়ে থাকি বঙ্গোপসাগরের সঙ্গে জড়িত কোথা থেকে? এই তোমার শ্রীলঙ্কা থেকে। এছাড়াও এটি উড়িষ্যা এবং তোমার এই যে অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। কৌশলগত গুরুত্ব সম্পর্কে বঙ্গোপসাগর নিয়ে কী ঘটনা আছে? বঙ্গোপসাগর কেন্দ্রীয়ভাবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। এটাও পড়তে পারে বঙ্গোপসাগর কোথায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত। এটি দুটি বিশাল অর্থনৈতিক ব্লক
সার্ক, যেটা সার্ক, নিপা এমবিবিএস, নেপাল আর ইন্ডিয়া, পি হলো পাকিস্তান, এ হলো আফগানিস্তান, নিপা এমবিবিএস, এম হলো তোমার কি মায়ানমার, এম বি হলো বাংলাদেশ, বি হলো ভুটান, এস হলো শ্রীলঙ্কা, নিপা এমবিবিএস অর্থাৎ সার্ক এবং আসিয়ান এর কেন্দ্রে অবস্থিত। চিন্তা করা যায়, আসিয়ানের হলো এমটিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না। এম এ হচ্ছে তোমার কি, এম এ হচ্ছে তোমার মায়ানমার, হ্যাঁ, এম এ হচ্ছে তোমার, এম এ হচ্ছে মালয়েশিয়া, এম এ হচ্ছে মালয়েশিয়া, হ্যাঁ, এমটি টি হচ্ছে থাইল্যান্ড, এমটি ভি ভি হচ্ছে ভিয়েতনাম, এমটিভিতে ফিল্ম, এফ হচ্ছে ফিনল্যান্ড, আই হচ্ছে ইন্ডিয়া, হ্যাঁ, ফিল্ম, এফ হচ্ছে ফিনল্যান্ড, আই হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া ফিল্ম, এম এ হচ্ছে তোমার কি, এম এ হচ্ছে তোমার এখানে মালয়েশিয়া, মায়ানমার, ওখানে মায়ানমারই হবে মনে হয়, মায়ানমার। ফিল্ম দেখলে বিসিএস হবে না। বিয়ে হচ্ছে তোমার কেটা আছে, বি আছে ব্রুনাই, সি আছে তোমার কম্বোডিয়া, এস আছে তোমার শ্রীলঙ্কা। তার মানে এগুলো হলো তোমার কি আসিয়ানের সদস্য রাষ্ট্র। হ্যাঁ, আসিয়ান 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 তুমি সার্চ দাও তো। তো সেখান থেকে আমরা তোমাকে যেটা বলছি যে এই যে আসিয়ানের সদস্য, আসিয়ানের সদস্যগুলো হলো এমটিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না। তাহলে এম এ হচ্ছে আমাদের কি, এম এ হচ্ছে আমাদের মালয়েশিয়া, টি হচ্ছে আমাদের থাইল্যান্ড, ভি হচ্ছে আমাদের ভিয়েতনাম, ফিল্ম, এফ হচ্ছে আমাদের ফিলিপাইন, আই হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া, আই হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া, এল হচ্ছে আমাদের লাওস, এম এ হচ্ছে আমাদের মায়ানমার, ফিল্ম বিসিএস, বি হচ্ছে আমাদের ব্রুনাই, হ্যাঁ, ব্রুনাই, সি হচ্ছে আমাদের কম্বোডিয়া এবং এস হচ্ছে আমাদের সিঙ্গাপুর। এটি হলো আসিয়ান। তার মানে এই যে আমরা তোমাকে যেটা বললাম যে আমাদের বঙ্গোপসাগর কেন্দ্রীয়ভাবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। এটি দুটি বিশাল অর্থনৈতিক ব্লক সার্ক এবং আসিয়ান এর কেন্দ্রে অবস্থিত। তাহলে সার্ক হচ্ছে আমাদের নিপা এমবিবিএস আর আসিয়ান হচ্ছে আমাদের এমটিভিতে ফিল্ম দেখলে বিশেষ হবে না এর অভ্যন্তরে অবস্থিত। এটি উত্তরে চীনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল এবং ভারত ও বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরগুলিকে প্রভাবিত করে। চীন, ভারত এবং বাংলাদেশ মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার সাথে সমুদ্র তীরে সন্ত্রাসবাদ রোধে সহযোগিতা বাড়াতে নৌ সহযোগিতা চুক্তি করেছে এবং এর অন্তর্নিহিত দ্বীপগুলি, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের সাথে উপকূলের পাশাপাশি পারাদ্বীপ, কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম, টুটিকোরিন, চট্টগ্রাম এবং মংলা প্রভৃতি প্রধান বন্দরগুলি এর গুরুত্বকে যুক্ত করেছে। চীন সম্প্রতি মিয়ানমার ও বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই অঞ্চলকে প্রভাব ফেলতে যথেষ্ট চেষ্টা করছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং সম্প্রতি ভারতের সাথে বড় অনুশীলন করছে। বঙ্গোপসাগরে সর্বকালের বৃহত্তম যুদ্ধ যা মালবার 2007 নামে পরিচিত 2007 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান এবং অস্ট্রেলিয়া থেকে নৌযানগুলি অংশ নিয়েছিল। ভারত ছিল অংশগ্রহণকারী। এখন প্রশ্ন হলো, এই প্রশান্ত ভারত বঙ্গোপসাগরে একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধটার নাম কি? মালবার যুদ্ধ। কোন যুদ্ধ? মালবার যুদ্ধ 2007 নামে পরিচিত। মানে এই প্রশ্নটা তো করতেই পারে যে মালবার যুদ্ধ হয়েছিল বঙ্গোপসাগরে, আপনারা বলেন তো এটা কত সালে হয়েছিল? হ্যাঁ, তো যাই হোক, এটা হয়েছিল তোমার এই 2007 সালে। ঠিকই আছে, বিষয়টা মনে রাখতে লাগবে। কি মনে রাখতে পারবা না? পারবা। বাংলাদেশের সমুদ্র অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের প্রচুর পরিমাণে জমা দেওয়া ভারত ও মায়ানমারকে একটি আঞ্চলিক বিবাদে গুরুতর জরুরি করে তুলেছিল। কিন্তু তেল ও গ্যাস ব্লকের অধিকার নিয়ে বিরোধের কারণে মিয়ানমার ভারতের মধ্যে বাংলাদেশের সাথে সংক্ষিপ্ত কূটনৈতিক বিভেদ সৃষ্টি হয়েছে। এখানে তেল সম্পদ আসে না। হ্যাঁ, এই বঙ্গোপসাগর নিয়ে তোমার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ, মানে একটা দ্বন্দ্ব দেখা দিল, যেটা তোমার সমাধান হলো 2012 সালে। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সমুদ্র ব্লক নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, যেটা সমাধান হলো 2014 সালে। বাংলাদেশ সেখানে পেলে তোমার 19,467 বর্গ কিলোমিটার দ্বন্দ্ব দেখা দিয়েছিল তোমার 25,000 সামথিং এলাকা নিয়ে। বাংলাদেশ তার মধ্যে 25,000ই পায়, মানে 25,000 বলছি, 25,000 নিয়ে তো সামথিং নিয়ে দ্বন্দ্ব। তার মধ্যে বাংলাদেশ তোমার কত 19,467 বর্গ কিলোমিটার লাভ করে। মায়ানমারের সঙ্গে দ্বন্দ্ব হলো, যেটা বিচার হলো ওই যে তোমার জার্মানির ওই একটা ইটল সমুদ্র বিষয়ক একটা আদালতে, সেখানে বাংলাদেশ পেলে 1 লক্ষ বর্গ কিলোমিটার সামথিং। তাহলে ভালো না, অনেক জমি জমা পাইতেছে তো বাংলা। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে বিতর্কিত সমুদ্র সীমা 2004 এবং 2009 সালে সামরিক উত্তেজনা সৃষ্টি করেছিল। বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে যে সামুদ্রিক মানে সংঘাত বিভেদ, এটা নিয়ে 2004 সালে তোমার ব্যাপক পাইন মারামারি, 2004 এবং 2009 সালে পাইন মারামারি হয়েছে অনেক। সমুদ্র আইনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশ মিয়ানমার ভারতের সাথে সীমানা বিবাদে একটি সমঝোতা চলছে।
সমঝোতা চলছে। সমঝোতা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা তোমাকে কিছুক্ষণ আগেই বললাম 2012 সালে মায়ানমারের সঙ্গে ভালো পাইন মারামারি শুরু হয়েছিল। এটা তোমার ইটলস, যেটা জার্মানিতে অবস্থিত সমুদ্র বিষয়ক একটা আদালত, সেখানে সমাধান হয়েছে। বাংলাদেশ 1 লক্ষ সামথিং জয়লাভ করছে। আর ভারতের সঙ্গে যেটা বাংলাদেশের সমুদ্র বিষয়ক দ্বন্দ্ব দেখা দিল 25,000 সামথিং এলাকা নিয়ে, সেখানে বাংলাদেশ 2014 সালে জয়লাভ করলো আন্তর্জাতিক আদালত হেগ থেকে। 19,000 কত হ্যাঁ, যেন? 19,467 বর্গ কিলোমিটার বাংলাদেশ পাইছে। কামড় দেয় মাথার মধ্যে। আরে শুনতে থাকেন। 2007 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনি শুনেন। 2007 সালের মালবারের নৌমহড়ায় অংশ নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজের চিত্র। তার মানে আমরা যে বললাম যে বঙ্গোপসাগরের উপরে নৌমহড়া যুদ্ধ সংক্রান্ত চলেছিল মালবার 2007, আর কিছু মনে রাখা লাগবে না। একটু নৌভূতত্ত্ব সম্পর্কে বলি। সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটি হচ্ছে 14 কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাত। চিন্তা করা যায় 14 কিলোমিটার গভীর সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম খাতের নাম হচ্ছে সালবো এসে বসো। তাহলে বসো মানে কি বয় বঙ্গোপসাগর, সয়ে হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, যার গভীরতা 14 কিলোমিটার। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন, হ্যাঁ এটাই তো মনে থাকলে তো বেলায় পায়, মানে মজা না। বলছে উপত্যকা রেকর্ড প্রায় 1340 মিটার। এখানকার ডুবোগিরি খাত বঙ্গোপসাগর অংশ, যা বিশ্বের বৃহত্তম ডুবোগিরি খাত। তাহলে এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ডের মধ্যে একটি খাত আছে যেটিকে বঙ্গোগিরি খাত বলে উল্লেখ করা হচ্ছে। কি মনে করো? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় সম্পর্কে কিছু কথা বলি, যেহেতু এটা বড় একটা জায়গা। ঘূর্ণিবাত্য যখন বঙ্গোপসাগরে উৎপত্তি হয়ে 74 মাইল 119 বর্গ কিলোমিটার গতিবেগে বাতাস ঘূর্ণায়ন অবস্থায় মৌসুমি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, তখন তা সাইক্লোন বা ঘূর্ণি বার্তা নামে আখ্যায়িত করা হয়। সাইক্লোন, ফাইক্লোন, ঘূর্ণিবার্তা এগুলো কিন্তু সমুদ্রের জলের সঙ্গে সম্পর্কিত। কি মনে করো? টর্নেডো এটা কিন্তু শুকনা, এটা হলো তোমার মনে করো যে শুকনা অঞ্চলে হয় যেটা, সেটা হলো টর্নেডো। আর সাইক্লোন এগুলো হয় তোমার জলের সঙ্গে সম্পর্কিত। তাহলে জলের সঙ্গে কোনো সম্পর্কিত বিষয়কে আমরা যেটা বলছি সেটা হচ্ছে সাইক্লোন। এবং শুকনা পাকনা বিষয়ে আসলে সঙ্গে, হ্যাঁ, যেটা আমরা তুলনা করছি সেটা হলো টর্নেডো। কি টর্নেডো? জল টল নাই তাতে। হ্যাঁ, এই সাইক্লোন বা ঘূর্ণিবার্তায় আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন নামে পরিচিত। টর্নেডো তো তোমার এই এটা আমরা ইংল্যান্ডে বেশি দেখি। টর্নেডো আমেরিকা না? হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা আসছে কিন্তু যে আটলান্টিক মহাসাগরে এর নাম কিন্তু হ্যারিকেন। যাহাকে আমরা সাইক্লোন বলিতেছি তাহাকে আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন বলে। এই যে প্রদীপ, হ্যারিকেনের সঙ্গে একটা জলের সম্পর্ক আছে। সাইক্লোনের সঙ্গে জলের যেরূপ সম্পর্ক, হ্যারিকেনের সঙ্গে সেরূপ সম্পর্ক জলের। কি মনে করো? হ্যাঁ, বাংলাদেশে আমরা একটা বলি, হ্যাঁ ওরা একটা বলে সাইক্লোন। হ্যাঁ, এটা আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন নামে পরিচিত। 1970 সালে একই রকম এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান নাম বাংলাদেশ ভোলায় 1 লক্ষ থেকে 5 লক্ষ আদিবাসী প্রাণ হারায়, যা স্মরণ করে আজও অনেক লোক শিহরে ওঠেন। নিচে প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে চিহ্নিত এবং বাংলাদেশে বয়ে যাওয়া সাইক্লোনের তালিকা দেওয়া হলো। 2009 সালে এখানে প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়েছিল যার নাম ছিল আইলা। 2008 সালে অতি তীব্র ঘূর্ণিঝড় যার নাম ছিল নার্গিস। 2007 সালে অতি তীব্র ঘূর্ণিঝড় যার নাম ছিল সিডোর। সিডোর একটি সিংহলি শব্দ যার অর্থ হলো চোখ। 2006 সালে অতি তীব্র ঘূর্ণিঝড় যার নাম ছিল মালা। 2006 সালে সেপ্টেম্বরে টাইফুন যার কোড নাম ছিল তোমার জ্যাংসেন। 2004 সালে নভেম্বর টাইফুন যার নাম ছিল মুইফা। 2002 থেকে 2 সালের মে ঘূর্ণিঝড়, উপকূলীয় ঘূর্ণিঝড় যার নাম ছিল টুবি। 1991 সালের এপ্রিলে বাংলাদেশের সাইক্লোন হয়েছিল। 1989 সালে নভেম্বরে টাইফুন গে হয়েছিল। 1985 সালে মে মাসের দিকে উপকূলীয় ঘূর্ণিঝড় ওয়ান বি হয়েছিল। 1982 সালে এপ্রিলে সাইক্লোন 1, 1982 মে উপকূলীয় ঘূর্ণিঝড় 2, 1981 সালে সাইক্লোন 3, 1980 অক্টোবর উপকূলীয় ঘূর্ণিঝড় 1, 1980 সালে ডিসেম্বর ওয়াজানা ঘূর্ণিঝড় 4, 1980 সালে ডিসেম্বর মাসে উপকূলীয় ঘূর্ণিঝড় 5, 1971 সালে সাইক্লোন উড়িষ্যা। 1971 সালে সাইক্লোন উড়িষ্যা। মুক্তিযুদ্ধের সময় একটি ঘূর্ণিঝড় হয়েছিল, তার নাম কি প্রদীপ? সাইক্লোন উড়িষ্যা। 1970 নভেম্বর একটা সাইক্লোন হয়েছিল যার নাম ছিল ভোলা সাইক্লোন।
পরীক্ষায় আসার মতো সাইক্লোনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুক্তিযুদ্ধের কলারকে টেনে প্রশ্ন করতে পারে। 1971 সালে একটি ঘূর্ণিঝড় হয়েছিল যার নাম ছিল সাইক্লোন উড়িষ্যা। 1970 সালে একটি ঘূর্ণিঝড় হয়েছিল যার নাম হলো ভোলা সাইক্লোন। তো এই যে আমরা যেটা বললাম যে আপনি আইলা বলেন, নার্গিস বলেন, সিডোর বলেন, মালা বলেন, জ্যাংসেন বলেন, অথবা মুইফা 2B 1B BB 3B এলে যাই বলেন না কেন, এগুলোর সঙ্গে আমাদের বঙ্গোপসাগর ওতপ্রোতভাবে জড়িত, এবং এর সঙ্গে সাইক্লোন জড়িত, এবং এর সঙ্গে হ্যারিকেন জড়িত। কারণ এগুলো সবেরই সঙ্গে জলের একটা ওতপ্রোত সম্পর্ক, জলের সম্পর্ক। আমরা বঙ্গোপসাগরের কিছু ঐতিহাসিক স্থান না বললেই পারি না। বঙ্গোপসাগরের নিচে শ্রী বৈশাখেশ আরা স্পাম্মি মন্দিরের ধ্বংসাবশেষ আছে। এটা কেমন কথা? বঙ্গোপসাগরের নিচে শ্রী বৈশাখেশ আরা সাম্পি মন্দিরের ধ্বংসাবশেষ আছে। মহাবলীপুরাম নামক 7টি বৌদ্ধ ধর্ম মন্দির এখানে আছে। মহাবলীপুরামের তীরবর্তী মন্দিরটি 8ম শতাব্দীতে নির্মাণ করা হয়। বিবেকানন্দর ইল্লম আর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা যা সেখানে সংরক্ষিত রয়েছে। ফ্রেডরিক টিউডর নামক রাজা কর্তৃক 1842 সালে বরফ সংরক্ষণ ও বাজারজাতকরণের উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ভাষণ এখানে কার্নান প্রাসাদের ধারণ করা আছে। স্বামী বিবেকানন্দের ভাষণ এখানে কার্নান প্রাসাদেও আছে তো মানি করা হয়। কর্ণাক সূর্য মন্দির যা কৃষ্ণ বৌদ্ধ মন্দিরের স্থান, 1200 সালের দিকে এই পবিত্র স্থানটি নির্মাণ করা হয়েছিল এবং তা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়েছে। ধানিশ খাদিতে অবস্থিত রামনাথ মন্দির এখানে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আমরা আর একটু কথা না বললেই নয়, বাংলাদেশের জন্য একটু দেখি আমরা কৌশলগত উপযোগিতাটা আসলে কী আছে। বাংলাদেশের একমাত্র সমুদ্র সীমা হওয়ার কারণে দেশের উন্নয়নে বঙ্গোপসাগরের বিশেষ তাৎপর্য রয়েছে। বাংলাদেশের নৌবাহিনী তাদের বাৎসরিক মহড়া এবং সাগরেই করে থাকে এবং আন্তর্জাতিক মহড়াও এখানে হয়ে থাকে। বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিয়ে গঠিত যৌথ মহড়াটি 2009 সালের শুরুর দিকে হয়েছিল। বঙ্গোপসাগরের নৌবাহিনীর যৌথ মহড়া ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর 2009 সালে এখানে ঘুরপাক খাইছে। চীনের জন্য উপযোগিতাটা কি? গুজব আছে যে বঙ্গোপসাগরে মায়ানমারের কোকো দ্বীপে চীনের একটি সামুদ্রিক ঘাঁটি আছে। তাহলে প্রশ্ন একটা করতেই পারে যে বঙ্গোপসাগরের সঙ্গে জড়িত মিয়ানমারে চীনের কথিত ঘাঁটিটির নাম কি? এই ঘাঁটির নাম হচ্ছে কোকো ঘাঁটি, কোকো দ্বীপ, রোকো থেকে কোকো। ভারতের জন্য উপযোগিতাটা কি? কৌশলগত দিক থেকে বঙ্গোপসাগরে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গোপসাগরের উপকূল দিয়ে ভারতের কিছু দূরবর্তী দ্বীপ আছে, যেমন আন্দামান দ্বীপ, নিকোবর দ্বীপ, কলকাতা, চেন্নাই, ভিজাগ ও তুতিকরিন এর মতো সমুদ্র বন্দর আছে। 1971 সালে পাক ভারত যুদ্ধে নৌবাহিনীর বেশিরভাগ আক্রমণই হয়েছিল সেই বঙ্গোপসাগরে। এখন প্রশ্ন একটা সেট করতে পারে, 1971 সালে পাক ভারত যুদ্ধে নৌবাহিনীর বেশিরভাগ আক্রমণ হয়েছিল কোথায়? সেই বঙ্গোপসাগরে। পরিবেশগত ক্ষতিটা আমরা না দেখলে কি বলবো? প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ তার কাছাকাছি মাসগুলোতে দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগর থেকে আসা বায়ুদূষণ মেঘ বঙ্গোপসাগরের উপর জমা হয়, যার মধ্যে যানবাহনের ধোঁয়া, রান্নাবান্নার নির্গত ধোঁয়া এবং শিল্প কারখানার বর্জ্য অন্যতম। এগুলো শেষ করছে। এরপরে ইতিহাসটা একটু দেখবা নাকি? আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ রস দ্বীপে 1896 সালে কালাপানি অথবা ক্ষুদ্রাকৃতির কারাগার তৈরি করে। কালাপানি বা ক্ষুদ্রাকৃতির কারাগার তৈরি করে, যা ব্রিটিশ পেনাল কলোনি হিসেবে ব্যবহৃত হতো এবং সেখানে রাজনৈতিক বন্দীদের আজীবন কারাবাস দেওয়া হতো। বলা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ রস দ্বীপে 1896 সালে কালাপানি অথবা ক্ষুদ্রাকৃতির কারাগার তৈরি করা হয়, যা ব্রিটিশরা পেনাল কলোনি হিসেবে ব্যবহৃত হতো এবং সেখানে রাজনৈতিক বন্দীদের কারাবাস রাখা হতো। প্রশ্ন হলো যে এই কালাপানি কারাগারটি কোথায় অবস্থিত? এই বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এটা বঙ্গোপসাগর বঙ্গ উপসাগর বলে কেন? এটা আসলে উপসাগর, এটি বঙ্গের কাছাকাছি গেছে, এই জন্য এটাকে বঙ্গ উপসাগর বলা হয়। এটা বঙ্গ, আমাদের যে বঙ্গ, আমরা কি বঙ্গ, বাংলা, বাংলার কাছ দিয়ে গেছে, এই জন্য বঙ্গোপসাগর বলা হয়। তো আমরা এতক্ষণে
যতগুলো আলোচনা করলাম আশা করি এর বাইরে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গে জড়িত কোনো প্রশ্ন আর আলোচনা করা লাগবে না। এখান থেকে আমরা কি টানছি, ইতি টানছি।